প্রথম দিন কলেজে আসতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকবেই না বা কেন? মাথায় এলোমেলো চুল, পরনে নোংরা পোশাক, কাঁধের ব্যাগটাও পুরনো। আমি নিজের মতো করে এগিয়ে যেতে থাকলাম। আজ প্রথম দিন কলেজে, কিছুই চিনি না। একটু এগিয়ে গিয়ে দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কি জানেন একাদশ ব্যবসা শাখার ক্লাসটা কোন দিকে? আজ কি প্রথম দিন এসেছো? একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ আসলো। আমি বললাম, জি, আজ প্রথম দিন এসেছি। ওই দিকটায় যান। তাকে থামিয়ে দিয়ে অন্য একজন বলে উঠল, ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে বামে একটা সিঁড়ি দেখতে পাবেন। সেটা বেয়ে উপরের তলায় গিয়ে প্রথম কক্ষটাই ব্যবসা শাখার। ধন্যবাদ দিয়ে চলে আসার সময় শুনতে পেলাম একটা মেয়ে আর একটা মেয়েকে বলতেছে, কি নোংরা পোশাক, দেখেই তো বমি আসতেছে, তুই ওর সাথে কথা বললি, ছিছি। আমি ওদের কথায় কান্না দিয়ে সোজা ওইদিকে চলে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। উপরের তলায় উঠে চমকে গেলাম। সেখানে কিছু ছেলেমেয়েরা বসে আছে। ওদের চেহারা, পোশাক আশাক দেখে বোঝা যায় ওরা বড়লোক ঘরের ছেলে, কিন্তু তাদের দেখে সুবিধার মনে হচ্ছে না। তাই মাথা নিচু করে চলে যেতে লাগলাম। কি, এখানে তো কোনো ক্লাসরুম নেই, সবগুলো তালাবদ্ধ রুম। আবার ফিরে আসার সময় একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল, এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করস? কণ্ঠটা চিনা চিনা মনে হলো, কিন্তু চিনতে পারছি না। মুখের দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, এটা তো ওই মেয়েটাই যে সেদিন আমার কোনো দোষ ছাড়াই আমাকে থাপ্পড় মেরেছিল। আপনারা হয়তো ভাবতেছেন কোনো কারণ ছাড়াই কেন মারল। আসলে পরিস্থিতির কারণে। আমি একজন রিক্সাওয়ালা। সেদিন একটা মেয়ে নীল রঙের শাড়ি পরে আমার রিক্সায় উঠেছিল। সারাদিন তো কত মানুষই ওঠে, কিন্তু সে একটু স্পেশাল ছিল। হরিণের মতো টানা টানা চোখ, মায়াবী চাহনি, সাথে নীল শাড়িতে একদম পরীর মতো লাগছিল। কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম আমি যে একজন রিক্সাওয়ালা। সেদিন সে রিক্সা থেকে নামার সময় আমার রিক্সায় কোথাও একটা খোঁচা লেগে ওনার শাড়িটা ছিঁড়ে যায়। ব্যাস, ঠাস ঠাস করে গালে কয়েকটা মেরে দিল। বাড়া না দিয়ে চলে গেল। যেতে যেতে বলল, ফকিনির বাচ্চা, কোনোদিন আমার সামনে পড়বি না, পড়লে তোর খবর আছে। কিন্তু ওই দিনের কাহিনী তো ওই দিনে শেষ হয়ে গেছে। এখন উনি আমাকে গালি দিচ্ছে কেন? আমি বললাম, আপু, ওই দিনের জন্য আমি সরি, ইচ্ছাকৃতভাবে কিছুই করিনি। ও বলল, তোর সরির গুষ্টি খিলাই। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন, ওরে একটু সাইজ কর। ব্যাস, কয়েকটা ছেলে এসে আমাকে উত্তম মধ্যম ইচ্ছা মতোই দিল। খুব খারাপ লাগতেছিল, চোখের পানি টলমল করতেছিল। আসলে দুনিয়াটা সবার জন্য এক না। সময় কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারবে না। আমিও এমন ছিলাম না, আজ পরিস্থিতির কারণে এমন হতে হলো। মাথা নিচু করে চোখের পানি মুছে চলে আসছিলাম। হঠাৎ একটা হাত এসে পড়লো আমার কাঁধে। সে বলল, ভাই, ওরা বড়লোক ঘরের বকাটে পোলা পান, ওদের সাথে লাগতে যাইও না। আমি নীরব। তুমি কে? আর আজ কি নতুন নাকি? আগে তো দেখিনি। আমি বললাম, আমি আজই প্রথম এসেছি, ওদের সাথে কোনো ঝামেলা হয়নি আমার, শুধু শুধুই এমনটা করলো। নীরব বলল, তোমায় আর বলতে হবে না, আমি জানি ওরা কেমন। কোন শাখায় তুমি? চলো ক্লাস দেখিয়ে দিই। আমি বললাম, ব্যবসা শাখার। তখন নীরব বলল, ও, আমিও তো একই শাখার, চলো ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে, স্যার চলে আসবে। আমি আর নীরব সামনের একটা বেঞ্চে বসলাম। তখনই ওই ছেলে মেয়েগুলো ক্লাসে এসে পড়ল। মনের মধ্যে ভয় বাড়তে লাগলো আমার। আবার কি গালের উপর তুফান বইবে নাকি কে জানে। তখনই সেই জল্লাদ মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তোরা এখানে বসেছিস কেন? দাঁড়া, তোদেরকে মজা দেখাচ্ছি। তখনই স্যার আসতে লাগলো ক্লাসের দিকে। মেয়েটা বলল, ভালোই ভালোই বলছি, এখান থেকে উঠে পড়, নয়তো খবর আছে। আমি নীরবকে নিয়ে চুপচাপ পেছনের একটা বেঞ্চে চলে গেলাম। স্যার আসলেন। আমি তোমাদের হিসাব বিজ্ঞানের শিক্ষক, আমি আব্দুল মতি। স্যার নিজের মতো পড়াতে শুরু করলেন। স্যার বললেন, গতকালের হোমওয়ার্কগুলো বের করো, আমি সবারগুলো দেখব। এই বলে স্যার প্রথমে আমারগুলো দেখতে চাইলেন। আমি বললাম, স্যার, আমি হোমওয়ার্ক আনিনি। আসলে স্যার আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বললেন, সে তো আমি প্রথমেই বুঝতে পারছি, তোর পোশাক এমন কেন, আর চুলগুলো এত লম্বা লম্বা আর এলোমেলো কেন, নেশা টেশা করস নাকি? আমি বললাম, আসলে স্যার। স্যার বললেন, আবার মুখে মুখে তর্ক, বেয়াদব, ক্লাস থেকে বের হয়ে যা। ক্লাসের সবাইকে একটু খুশি লাগছিল, নীরবকে বাদে। বিশেষ করে ওই জল্লাদ মেয়েটা তো হেসে মরে যাচ্ছিল। ব্যাগটা নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বাইরে দাঁড়িয়ে ভাবছি, আমি হয়তো এখানে টিকতে পারবো না, দুনিয়ার মানুষগুলো কি অদ্ভুত। তখনই পিছনে নীরব দৌড়ে এসে বলল, চল বাইরে যাই। নীরবকে দেখে আমি বললাম, তোমাকেও কি স্যার বাইর করে দিছে? নীরব বলল, আরে না, আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে এসেছি, চলো বাইরে যাই।
আরে তোমার নামটাই তো বললে না, আমাকে না হয় নাই বললা। যারা তোমার এই গল্পটি শুনতেছে তাদেরকে তো অন্তত নাম পরিচয়টা দাও। আমি বললাম, আচ্ছা চলো, বাইরে যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই। আমি হাসান, একজন রিক্সা চালক। নীরব বলল, ওহ ম্যান, মুখ গুমরা করে বলছো কেন? কাজ তো কাজই, পরে বলো তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি বললাম, একটা সময় তো সবাই ছিল, এখন কেউ নেই। নীরব বলে, চিন্তা করো না, এখন থেকে আমি আছি। আর তুমি তুমি করা বাদ দে, এখন থেকে আমরা দুজন বন্ধু। আমি বললাম, তোমার পরিচয়টাও দাও। নীরব বলল, আবার তুমি? আমি নীরব, এই এলাকার চেয়ারম্যানের ছেলে। কোনো সমস্যা হলে আমাকে বলবি। আর ওই তন্নির থেকে দূরত্ব বজায় রেখে চলবি, খুব ডেঞ্জারাস মেয়ে ও। আমি বললাম, তন্নিটাকে? ও বলল, এসেই জামালা পাকাইলি আর চিনতে পারলি না? আমি বললাম, ওই জল্লাদ মেয়েটা? নীরব বলল, হ্যাঁ। আর এই কথা বলেও ওর সামনে বলিস না, তাহলে জানে মেরে ফেলবে। তারপর আমি বললাম, নীরব আমি যাই, আজকে খুব ক্লান্ত লাগছে রে। নীরব বলল, আচ্ছা সাবধানে যা। এই ফাঁকে তন্নির পরিচয়টা দিয়ে দিই। তন্নি এই এলাকার ব্যবসায়ী শফিকুল চৌধুরীর একমাত্র মেয়ে, আর সেই সুবাদে কেউ কিছু বলতেও পারে না। দেখতে মাশাআল্লাহ, কিন্তু প্রচুর বদমেজাজি আর গরিবদের একদমই সহ্য করতে পারে না। এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে মাথা গরম হয়ে যাচ্ছে, দ্রুত বাসায় আসলাম। গোসল করে পাতিলে গিয়ে দেখি ভাতগুলো ভিজে গেছে। উফ শিট, যাওয়ার সময় পানি দিয়ে যেতে মনে ছিল না। কি আর করার, পানি দিয়ে ধুয়ে কাঁচামরিচ দিয়ে খেয়ে নিলাম। আমার জীবনটা এমন ছিল না। এই তো 4 মাস আগেও আমার সবই ছিল, কিন্তু এখন ভাবতে গেলে কান্না চলে আসে। একটা সিগারেট হাতে নিয়ে ভাবতে লাগলাম, কোথায় ছিলাম আর কোথায় এলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরও পাইনি। উঠে তাড়াতাড়ি গ্যারেজে চলে গেলাম। চাচা কেমন আছেন? চাচা বললেন, ভালো আছি বাবা। ওইটা নিয়ে যাও, এখন থেকে তুমি ওইটাই চালাইবা।